পৃষ্ঠা 180। চণ্ডীমঙ্গলের অপর পালা বণিক ধনপতিকে নিয়ে, একেবারেই পারিবারিক আখ্যান। এ কাহিনীর গঠনের সঙ্গে মনসামঙ্গলের চাঁদ বণিকের পালার সাদৃশ্য আছে। ধনপতি বিবাহিত, ঘরে তাঁর লহনা নামে স্ত্রী বর্তমান, তবুও লক্ষ্যপতির কন্যা যৌবনবতী রূপসী খুল্লনাকে দেখে তিনি কামমোহিত হলেন। খুল্লনাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করে লক্ষ্যপতির কাছে ঘটকরূপে পাঠালেন দনাই ওঝাকে। দনাই গিয়ে লক্ষ্যপতিকে রাজি করালো। ধনপতির দ্বিতীয় বিবাহের পথ বাধা মুক্ত হল। ঠিক এর পরেই গ্রহ বিপ্র আনি ঘরে লগ্ন বিচার করে জয়ধ্বনি বনিতা বদনে। এই পালাতে এরপর দৈবজ্ঞের আগমন দেখা যায় ধনপতির দক্ষিণ পাটনে বাণিজ্য যাত্রাকালে। আগেকার দিনে দূরের পথ ছিল অনিশ্চয়তায় ভরা, বিশেষত জল যাত্রার ক্ষেত্রে। জ্যোতিষীরা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাতে পারতেন, গণনা করতে পারতেন অদৃষ্ট ফল। পৃষ্ঠা 181। সুতরাং উজানি নগরের রাজা বিক্রম কিশোরীর নির্দেশে ধনপতি সিংহলে বাণিজ্য করতে যাওয়ার আগে খড়ি বজ্র খাঁ নামে এক গণক ঠাকুরকে ডাকলেন যাত্রার শুভাশুভ জানতে। অতঃপর কাব্যে আছে কোলন উদ্ধৃতি শুরু। দৈবজ্ঞ পড়েন পাঁজি রাশি চক্রপাতি, যাত্রা গণিতে সাধু দিন অনুমতি। পাঁজি বিচারেন দ্বিজ ভাবিয়া লক্ষণ, শ্রবণা ফাল্গুনী যাত্রা না যাই দক্ষিণ। অষ্টমী নহিল ভালো, তিথি ব্যতিপাত, নিষেধ তরণী যাত্রা পতি প্রেতনাথ। ঝিত্তিকা নবমী যোগ নহে যাত্রা ভালো, তিথি ত্রহস্পর্শ হইল দশমীর কাল। দ্বাদশী বিফল যাত্রা ত্রয়োদশী নয়, তিথি চতুর্দশী রিক্তা ভালো নাহি হয়। অতঃপর উষা যাত্রা নাহি আস্ত ভাব, এমন যাত্রায় গেলে নাহি হয় লাভ। খড়িবজ্র খাঁ বলে শুনো মোর ভাব, ভালো যাত্রা নাহি কহে এই 6 মাস। এই তো যাত্রার সাধু শুনো অভিসন্ধি, এমন যাত্রায় গেলে লোকে হয় বন্দী। উদ্ধৃতি শেষ। এমন বিপদ ও আশঙ্কার কথা বোধহয় শুনতে প্রস্তুত ছিলেন না বিলাসী ও দাম্ভিক ধনপতি। তাই এবল শুনিয়া সাধু মুখ কইল বাঁকা, নফরে হুকুম দিয়া মারে তারে ঢেকা। অভিশাপ দিয়া ওঝা চলিল নিলয়, ধনপতি যাত্রা কইল গোধূলি সময়। এই কাব্যাংশ থেকে যাত্রাকালীন নক্ষত্র ও তিথির শুভাশুভ প্রভাবের কথা যেমন জানা যায়, তেমনি সমাজে দৈবজ্ঞদের মাঝে মাঝে নিগ্রহ যে জুটত সেটাও বোঝা যায়। দৈবজ্ঞরা মূলত ব্রাহ্মণ ছিলেন, তাই সচরাচর তাঁরা লোকসাধারণের দ্বারা সম্মানিত ও পৃষ্ঠপোষিত হতেন। অপমানিত কেউ কেউ হয়তো খড়িবজ্রের মতো যজমানকে অভিশাপ দিয়ে বিদায় নিতেন। চণ্ডীমঙ্গলের শেষাংশের কাহিনী দেখে মনে হয় গণকের ভবিষ্যৎবাণী ধনপতির কাছে অপ্রিয় হলেও তা সম্ভাব্য ঘটনার যথার্থ পূর্বাভাস দিয়েছিল। এছাড়া লোকাচারে আছে যে তিথি নক্ষত্র যোগ ইত্যাদি না পাওয়া গেলে কোনো শুভ কর্ম গোধূলি লগ্নে করা বিধেয়। এখানে ধনপতি সেই রীতি মান্য করেছেন। ধনপতি দক্ষিণ পাটনে গিয়ে মিথ্যা বলার অপরাধে শালীবাহনের কারাগারে বন্দী হওয়ার পর খুল্লনা সন্তান প্রসব করে। তখন সেই নবজাতকের কোষ্ঠী বিচারের জন্য গণককে ডাকা হয়। কোষ্ঠী হলো জন্মপত্রিকা, জাতকের জন্মকালীন গ্রহ নক্ষত্র রাশির অবস্থান ও তৎপরবর্তীকালে তাদের সঞ্চরণ গণনা। পৃষ্ঠা 182।
করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তথ্য পাওয়া যায়, কোষ্ঠীতে সংক্ষেপে সেগুলি লিপিবদ্ধ করা হয়। সঙ্গে থাকে প্রতিটির শুভাশুভ ফলের উল্লেখ। ধনপতির পুত্র শ্রীপতির জীবনে সম্ভাব্য কি কি ঘটবে তার উল্লেখ সহ এই জন্ম পত্রিকাটি রচিত হয়েছিল। কবির বর্ণনাটি তুলে ধরি। দুবলা গণক গণে সম্ভ্রমে ডাকিয়া আনে, দেখে তারা দীপিকা ভাস্বতী। পুরোধা পণ্ডিতগণে সর্বশাস্ত্র বিচক্ষণে, লিখে তারা শিশুর যাওয়াতি। মকরে ধরণী সুত বুধে চাঁদ গুরু জুত, মেষে লিখে প্রচণ্ড কিরণে, তুঙ্গ ঘরে বৈশে রাহু, শিশুর কল্যাণ বহু। বুধে লিখে গুরুর ভবনে, চাপ লগ্নে শনৈশ্চর, তুলা লগ্নে ভৃগুবর, মঙ্গল সুচারু করে কেতু, সুযোগ কনক দণ্ড, ইথে জাত নহে ছন্দ, পিতার উদ্দেশ হয় হেতু। দ্বাদশ বৎসর কালে ডিঙ্গা মেল্লা রুহি তালে, সিংহলে করিব পরবেশ, শালবান নৃপ দণ্ডী, পদ্মাবতী সনে চণ্ডী, করাইব পিতার উদ্দেশ। সকল বিদ্যায় ধীর, সত্য বাক্যে যুধিষ্ঠির, দানে হব কর্ণের সমান, সুখদেব সম জ্ঞানী, কুবের সমান ধনী, দীর্ঘজীবী মার্তণ্ড সমান। সাত নায়ে দিয়া ভরা, রাজকন্যা বিভা কররা, আসিবেন উজানি নগরী। এই শ্রীপতি ক্রমশ বয়ঃপ্রাপ্ত হয়। পাঠশালে বিদ্যাশিক্ষা করতে গিয়ে গুরু দনাইয়ের কাছে হয় চরম অপমানিত। তখন সে পিতার অন্বেষণে দক্ষিণ পাটন যেতে মনস্থ করে। কবি তখনও একবার দৈবজ্ঞের আগমন ঘটিয়েছেন কাহিনীতে। শ্রীপতির আহ্বানে দৈবজ্ঞ এসে কি বললেন? সাধু অবিলম্বে চলহ পাটন, সাধু অবিলম্বে চলহ পাটন, দূর করো মন কথা, ঘুচিব মনের বেথা, পিতা পুত্রে হব দর্শন। শুভযোগ মৃগশিরা, মেরু শৃঙ্গে যেন হীরা, ত্রয়োদশী তিথি শনিবার, সৌভাগ্য যাত্রিক অতি, বাণিজ্যকরণ তিথি, ইহা বিনু যাত্রা নাহি আর। সাত ডিঙ্গা লয়া সাথে, চলত জলের পথে, মগরায় ঝলিবে পার্বতী, আচম্বিতে ঝড় বৃষ্টি, দিব চণ্ডী কৃপা দৃষ্টি, তথা সাধু পাব অব্যাহতি। কালী দাহে উপনীত, দেখিয়া অতি বিপরীত, কমলে কামিনী গিলে করি, প্রতিজ্ঞা রাজস্থানে, হারি সভা বিদ্যমানে, উদ্ধার করিব মাহেশ্বরী। এই শুদ্ধ গণন অবধান হইয়া শোনো, এই যাত্রা বিবাহ কারণ, ঘুচিবে মনের দুঃখ, দেখিবে পিতার মুখ, কন্যা দিব শালবাহন। পৃষ্ঠা 183। লয়া যাবে যত ধন, পাবে তার চারি গুণ, পিতা পুত্রে আসিবে কল্যাণে, পরম রূপসী ধন্যা, বিক্রম কিশোরী কন্যা, পুরস্কার কররা দিব দানে। বলা বাহুল্য, শ্রীপতির জীবনে এই সমস্ত ভবিতব্যই সত্য হয়ে দেখা দেয়। ধনপতির মতো সে দৈবজ্ঞকে অপমান করে না, বরং সমাদর করে। কাব্যে তার প্রমাণ, কইয়া প্রিয় সত্য ভাষা, চর যায় মহাযশা, বসন কাঞ্চন পাইয়া দান। এবার আসি দ্বিজ মাধব ও দ্বিজ রামদেবের মনসা মঙ্গলে। প্রথমজন মুকুন্দ পূর্ববর্তী, দ্বিতীয়জন মুকুন্দোত্তর। ধনপতির বাণিজ্য যাত্রার শুভ বিচার করে দুটি ক্ষেত্রেই দৈবজ্ঞ বিধান দিচ্ছেন দূর দেশে না যেতে।
যে যে জ্যোতিষশাস্ত্রের যুক্তি সাজিয়ে গণকেরা জলযাত্রা স্থগিত করতে চাইছেন সেগুলি একটু দেখা যাক। দ্বিজ মাধবের মঙ্গলচণ্ডীর গীতে আছে, এইবার না যাইও সাধু মোর বাক্য শুনো, নবগ্রহগণ তোরে হইছে বিমন, দিনকর বৈরী সাধু সম্পত্তি ঘরে কুজো, কুজো না কুবজো, কুজো, অষ্টম রাশিতে তোর সোম তনুজ, যাত্রা নাহি সাধু তোমার বৎসর অবধি, বহু দুঃখ পাইবা এহাতে চলো যদি, ধনপতি বলে গণক মিথ্যা কহ যে, হরবিনে ভালো মন্দ করিতে পারে কে। দ্বিজ রামদেবের অভয়া মঙ্গলে পাই, না যাইও সিংহলে সাধু বাক্য শুনো মোর, পঞ্চম মঙ্গল সাধু গণিলুম তোর, সর্বদা এই সিংহলে পাইবা অপযশ, জন্মস্থ হইল গুরু ভানু যে দ্বাদশ, তিথি বার দগ্ধা আর মাস দগ্ধা হয়, আজুকা গমনে সাধু জীবন সংশয়। এখানেও আছে মনোমত বিধান না পাওয়ায় ধনপতির রোষের প্রকাশ। এইসব শুনিয়া জলে সাধু বর, কথাতে বৈশ্য বেটা কথা তোর ঘর, পাজি পোথা কেনে বহু ভার, তোর বচন চাতুরি ছাড়, সাধুর ইঙ্গিতে যত গাবরের ঠাট, ঢেক্কামারি জ্যোতিবারে নীল রাজবাট, ঠেক্কামারি জ্যোতিষারে নীল রাজবাট। চণ্ডীমঙ্গলের পর মনসা মঙ্গল। এ কাব্যের নায়ক চন্দ্রধর বৃত্তিতে বণিক। তাকে বাণিজ্য করতে দক্ষিণ পাটনে যেতে হয়েছিল। চাঁদ সদাগর ধর্মবিশ্বাসে শৈব, কিন্তু স্বর্গলোকে ঠাঁই না পাওয়া শিবকন্যা মনসা মর্তলোকে নিজের মাহাত্ম্য প্রচার করতে অভিজাত বণিক চাঁদের সাহায্য প্রার্থনা করে। পৃষ্ঠা 184। চাঁদ মনসার পুজো দিতে নারাজ হন। শুরু হয় বিবাদ। মনসা চাঁদকে নানা রকম বিপাকে ফেলতে থাকেন। পৃষ্ঠা 184। কৌশলী মনসাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশ নিতে হয়। কেতকাদাস ক্ষেমানন্দের মনসা মঙ্গলে আছে, দক্ষিণ পাটন যাত্রাকালে কালীদহে দেবীর চক্রান্তে চাঁদের সপ্তডিঙা মধুকর ভরাডুবি হলে অনেক দুঃখ কষ্ট সয়ে বণিক চম্পকনগরে ফিরে আসেন। এই সময় তাঁকে বিপন্ন করার জন্য দেবী মনসা দৈবজ্ঞের ছদ্মবেশ নিয়ে চাঁদের বাড়িতে আসেন ও সনকার সঙ্গে দেখা করেন। কবি এই প্রসঙ্গে ছদ্মবেশিনী মনসার যে বর্ণনা দিয়েছেন, অনুমান করা যায় সেকালে দৈবজ্ঞরা অনুরূপ বেশবাস ও উপকরণাদিতে সজ্জিত হয়ে গৃহস্থের দরজায় দেখা দিতেন। কি ছিল তাঁদের বাহ্যিক রূপসজ্জা! দৈবজ্ঞ হইয়া নিল পাঁজি পুঁথি হাতে, কপালে কাটিয়া ফোঁটা কথা তলে পুঁথি। সনকা চিনতে পারলেন না, সুতরাং দৈবজ্ঞ দেখিয়া দিল বসিতে আসন, ভূমেতে পাতিয়া খড়ি করিল গণন। এ থেকে তৎকালীন সমাজে দৈবজ্ঞদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাপূর্ণ মনোভাবের কথা জানা যাচ্ছে। গণকদের সঙ্গে সর্বদা পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্রের পুঁথি থাকত, যাতে তাৎক্ষণিকভাবে তাঁরা মানুষের প্রয়োজনানুগ বিধানের ব্যবস্থা করতে পারেন। বগলে পাঞ্জি পুঁথি নিয়ে এভাবে দৈবজ্ঞ বা পঞ্জিকা ব্যবসায়ীদের ঘুরে বেড়ানোর রীতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল পর্যন্ত চলে এসেছে। নতুন বছর শুরুর সময় এদেরকে পাড়ায় পাড়ায় বেশি দেখা যেত এবং পারিশ্রমিক হিসেবে এরা যা পেতেন সেটাই ছিল তাঁদের আয়ের একমাত্র উৎস। 1825 খ্রিস্টাব্দের অক্টোবরে ফ্রেন্ড অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রবন্ধ থেকে জানা যায়, দৈবজ্ঞরা বছরের গোড়ায় বর্ষফল শুনিয়ে প্রতি পরিবার থেকে 5 টাকা রোজগার করত। এদের কথা শোনবার জন্য বাড়ির মহিলারাও উন্মুখ হয়ে থাকত।
19 শতকের দ্বিতীয় দশকে মুদ্রিত পঞ্জিকার যুগ আরম্ভ হলে ভ্রাম্যমাণ দৈবজ্ঞদের ভূমিকা লঘু হয়ে পড়ে। 1818 সালে কলকাতায় প্রথম বাংলা পঞ্জিকা ছাপা হয়েছিল। প্রকাশক ছিলেন জনৈক রামহরি। আগেকার দিনে বিবাহের সম্বন্ধ নির্ণয়ে ঘটক ও গণকের ভূমিকা ছিল ব্যাপক। অনেক ক্ষেত্রে এই দুই ভূমিকা এক ব্যক্তিই পালন করতেন। কেতকা দাস লক্ষিন্দরের বিবাহ প্রসঙ্গে জনার্দন দ্বিজের কথা বলেছেন, যিনি চাঁদ বণিকের অনুরোধে হাজির হয়েছেন নিছনি নগরে সাহেবেনের বাড়িতে। পৃষ্ঠা 185। সাহেবেনের কন্যা বেহুলার রূপ, গুণ ও বাহ্যিক লক্ষণ দেখে পছন্দ করে ফেলেছেন জনার্দন। তখন সায়ে সদাগর বলে, তুমি যদি জানো গণক আনিয়া তবে 2 রাশে গণ, গণিতে পড়িতে যদি দোষ নাহি হয় তবে সে এহার কথা কহিব নিশ্চয়। এতেক শুনিয়া দ্বিজ তুষ্ট হইল বড়ি, গণক আনিয়া ভূমে পাতাইল খড়ি। নিছনিতে যেমন সাহেবেনের বাড়িতে জোটক বিচার হলো, তেমনি চম্পাইনগরে চাঁদ ও বেহুলার বিবরণ শুনে প্রাথমিক সম্মতি জানিয়ে গণক ডাকলেন। সেখানেও দেখা গেল এ বিবাহ দৈবের নির্বন্ধ এবং উত্তম মিলন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে জোটক বিচারে কেবল রাশি ও গণের পর্যালোচনা করা হতো না, এদের বাইরে আরো 6 ধরনের বিচার করতে হতো। এগুলি হলো বর্ণকূট, বর্ষকূট, তরাকূট, যোনিকূট, গ্রহ মৈত্রীকূট ও ত্রিনারীকূট। বিজয়গুপ্তের পদ্মা পুরাণে এই প্রসঙ্গটি একটু অন্যভাবে আছে। ভাগ্যহত চাঁদ কালীদহ থেকে ফিরে এসে কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহের আয়োজনে নেমে পড়লেন। পরিচিত সোমাই পণ্ডিতের কাছ থেকে খবর পেলেন সুলক্ষণযুক্তা কন্যা রয়েছে শাহে সদাগরের। আর দেরি না করে নিজেই বেরিয়ে পড়লেন চাঁদ। সঙ্গে রইল লড়াইয়ের জন্মকালীন নক্ষত্র ও রাশির তথ্য। পুনর্বসু নক্ষত্র আর তিথি একাদশী। যাত্রা করলেন যোগকরণ ভালো দিন বুধবারে। এসব ঘটনায় বোঝা যায় তৎকালীন বাঙালি তার দৈনন্দিন কাজকর্মে কিভাবে স্মৃতিশাস্ত্র ও পঞ্জিকার বিধিবিধানকে মান্যতা দিয়েছে। 18 শতকে এই বিধানকে নিয়ন্ত্রণ করতেন একজন অতি প্রসিদ্ধ রাজপুরুষ। তিনি কৃষ্ণনগরের মহারাজা শ্রীল কৃষ্ণচন্দ্র রায়। তাঁর অধীনস্থ পণ্ডিতরা একত্রিত হয়ে পঞ্জিকা সংকলনের একটি সর্বসম্মত বিধি স্থির করেন এবং পরবর্তীকালে সেটাই অনুসৃত হয়। সেজন্য প্রথম দিকে ছাপা পাঁজিতে একটি নামপত্র প্রায়শই দেখা যেত। তাতে লেখা থাকত মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুমতানুসারে সংকলিত। কেতকা দাসের মনসা মঙ্গলে পাওয়া গিয়েছিল দেবী মনসাকে গণকের ছদ্মবেশে। উদ্দেশ্য ছিল সনকা কর্তৃক চাঁদের লাঞ্ছনা প্রদান। আর বিপ্রদাস পিপিলাইয়ের মনসা মঙ্গলে পাচ্ছি মনসার সাথী ও পরামর্শদাত্রী নেতার দৈবজ্ঞ রূপ। কাব্যের 4র্থ পালায় রয়েছে শুনিয়া পদ্মার বাণী, করে লইল খড়িখানি, গণে নেত এ 3 সংসার। এই পুঁথির সর্বকনিষ্ঠ সম্পাদক এই প্রসঙ্গে লিখেছেন স্ত্রী গণকের কথা লিখেছেন বিপ্রদাস। আমাদের মনে হয় না এটি কোনো বাস্তব চিত্র। মধ্যযুগে অনুরূপ পেশায় নারীর পক্ষে থাকা সম্ভব ছিল। খনার কিংবদন্তির পিছনে সত্য স্পর্শ যদি কিছু থাকে। আবার পড়ছি, মধ্যযুগে অনুরূপ পেশায় নারীর পক্ষে থাকা অসম্ভব ছিল। খনার কিংবদন্তির পেছনে সত্য স্পর্শ যদি কিছু থাকে তো তুর্কি আক্রমণ পূর্বের সত্য বলেই মনে হয়। কথাটা বিচারযোগ্য।
প্রাচীনকালে বরাহ মিহিরের কন্যা লীলাবতীকে আমরা পেয়েছিলাম। মধ্যযুগের শেষ প্রান্তে পাই বিদুষী দুই নারী হটু ও হটি বিদ্যালঙ্কারকে। এদের মাঝখানে নারী দৈবজ্ঞ কি একেবারেই অসম্ভব? জগজ্জীবন ঘোষালের মনসা মঙ্গলে দুই স্থানে দৈবজ্ঞের আগমন চোখে পড়ে। দেবীর সঙ্গে বিবাদে চাঁদের 6 পুত্রের মৃত্যু হয়েছে, তবুও চাঁদ অনড় তাঁর সিদ্ধান্তে। তিনি সমস্ত ক্ষতিকে স্বীকার করে নিয়ে তবুও বাণিজ্যে যাবেন। অনুচর লেঙ্ঘাকে নির্দেশ দিলেন দৈবজ্ঞ চূড়ামণিকে ডাকতে। দৈবজ্ঞ আসিয়া শুভ বলে বার্তিন, পাঞ্জি দেখি কহিল নক্ষত্র তিথি দিন। চাঁদে বলে দৈবজ্ঞ তাম্বুল ধরো খাও, যাইব পাটনে শুভ লগ্ন করি দেও। দৈবজ্ঞ বলেন, শুনো বানিয়া গোসাই, সকল কুশল তোর কিছু দোষ নাই। এক অমঙ্গল দেখি পদ্মাসনে বাদ, দক্ষিণ পাটনে তোমার হইরে প্রমাদ। একথা বলার পর দৈবজ্ঞের আগের মতোই দুর্গতি হয়েছে। চাঁদের নির্দেশে লেঙ্ঘা তাকে ঘরে বন্দি করে রেখেছে। তবে বণিক এখানে একটি শর্ত দিয়েছে, সত্য হইলে আমি দিব 5 গ্রাম, মিথ্যা হইলে তোমার করিব অপমান। পরবর্তীকালে চাঁদের কি পরিণাম হয়েছিল তা সবার জানা। আর দ্বিতীয়বার গণকের আগমন ঘটে লক্ষিন্দরের বিবাহকালে শুভ লগ্ন নির্ধারণের জন্য। তন্ত্র বিভূতির মনসা পুরাণেও চাঁদের বাণিজ্য যাত্রা প্রসঙ্গে দৈবজ্ঞের উপরোক্ত ভবিষ্যৎবাণী এবং তার হেনস্থার বিবরণ আছে। বরং দ্বিজ মুকুন্দ মিশ্রের বাসুলি মঙ্গলে ধূস্য দত্ত ধয়হস্য দন্তেশ্বর দ তয় তয় ধূস্য দত্ত যখন পাটন মুখে রওনা দেবার উদ্দেশ্যে দৈবজ্ঞ ডাকেন, তখন পাঠকের একটু মুখ পাল্টানোর সুযোগ মেলে। গণক পাজি পুঁথি মেলে গণনায় বসে, পৃষ্ঠা 187। গণনায় বসে বলে, প্রবেশে রাহুর দশা, রিপু শনৈশ্চর, ভালো যাত্রা নাহি দেখি 12 বৎসর। সাধুর বচনে জ্ঞানী পুনর্বার গণে, বন্দী হবে পাটনেতে রাজ সম্ভাষণে। সংকট জীবন শুনো সাধুর প্রধান, নিশ্চয় গণিল আমি ইথে নাহি আন। অন্বেষণ করলে হয়তো আরো অনেক দৃষ্টান্ত খুঁজে পাওয়া সম্ভব। যেমন ঘনরামের ধর্মমঙ্গলে লাউসেনের জন্মলগ্ন গণনায় রয়েছে রবি রাহু গুরু তুঙ্গি, শশী সুত শীত সঙ্গী, সুত গৃহে শনি শুক্র রাশে। 18 শতকের কবি ভারতচন্দ্র মহারাজা কৃষ্ণচন্দ্রের সভার যে বর্ণনা অন্নদা মঙ্গলের সূচনা ভাগে দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে অন্য অনেক পাত্র মিত্র সভাসদ শিল্পী কলাকুশলীদের সঙ্গে শোভা পাচ্ছেন গণক বাঁড়ুজ্জা অনুকূল বাচস্পতি। তিনিও নিশ্চয়ই ভারতচন্দ্রের মতো বেতনভোগ কর্মচারী ছিলেন। সম্পন্ন পরিবারে নানাবিধ শুভানুষ্ঠানের আয়োজন করার আগে দৈবজ্ঞ ডাকা হতো ইংরেজ আমলে। এখন আর চল বিশেষ নেই। বর্তমানে তাদের উপস্থিতি ঘটছে বড় বড় গয়নার দোকানে, নিজস্ব চেম্বারে এবং দূরদর্শনের বেশ কিছু চ্যানেলে। দেখা যাচ্ছে যে গণনা শাস্ত্রের সূচনা হয়েছিল বিশুদ্ধ বিজ্ঞানে, আজ তা পরিণত হয়েছে অপবিজ্ঞানে। প্রাকৃত জ্যোতিষ আজ তার জ্যোতি হারিয়ে কতগুলি ধাপ্পাবাজ ব্যবসায়ীর জীবিকার অবলম্বন হয়ে উঠেছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 188, সেকালের বাংলা পঞ্জিকা একটি আলোচনা।